আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং বিশ্বের যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 এর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজও এই প্রোগ্রাম আপনাদের জন্য সাজিয়েছি বিশ্বের বিভিন্ন আনাচ কানাচ থেকে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দিয়ে। তো এই সকল তথ্যের মধ্যে থেকে সর্বপ্রথম আপনাদেরকে যে তথ্য দিয়ে শুরু করব তা হলো ইরাক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে তাদের সেনাবাহিনী সরিয়ে নিতে শুরু করেছে। এরপর থাকছে ইরানের নতুন নতুন তথ্য প্রযুক্তি এবং নতুন নতুন টেকনোলজি নিয়ে তথ্য। ইরান বর্তমান বিশ্বে নতুন একটা বেলুন টেকনোলজি তৈরি করেছে, সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো নতুন তথ্য। এরপর আসছে পাকিস্তান আবারও জ্বলে উঠেছে ইমরান খানের জীবিত থাকা এবং না থাকার বিষয় নিয়ে। বাংলাদেশের প্রশ্নে চীন বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছে দিল্লি প্রসঙ্গে। দর্শক, তো চলুন আর দেরি না করে শুরু করছি আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিশ্লেষণে। তার আগে আমাদের চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের সাবস্ক্রিপশনের মধ্যে আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায় এবং আমাদের এই সংবাদগুলি আরো দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সহায়তা আমরা একান্তভাবে কামনা করছি। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে তথ্যটা দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সেনাবাহিনী গুটিয়ে নিতে শুরু করেছে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী যখন তাদের সেনাবাহিনী সরিয়ে নেয় তখন তারা বিভিন্ন রকমের দেন দরবার করেছে এবং বৈঠক করেছে দুপক্ষের সাথে, এবং আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, এবং আস্তে আস্তে সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে, সবগুলো কিন্তু মিডিয়া এসেছে এবং সারা পৃথিবীকে জানিয়ে করেছে। কিন্তু ইরাকে মার্কিন সেনাবাহিনী ঢুকেছে কিন্তু আফগানিস্তানেরও আরো আগে। 90-এর দশকে যখন উপসাগরীয় যুদ্ধে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, আর তখনই কিন্তু ওদের পক্ষ আমেরিকা ইরাকের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে টানা দীর্ঘদিন যুদ্ধ করার পর ইরাক দখলে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাকের সম্পূর্ণ অংশ দখলে না নিতে পারলেও ইরাকের প্রায় অধিকাংশ বেশি অঞ্চল কিন্তু মার্কিন সেনাদের দখলে চলে যায় এবং সাদ্দাম সরকারের পতন হয়। তখন থেকে কিন্তু মার্কিনদের সেনাঘাঁটি তৈরি হয় এই ইরাকে, এবং মার্কিন সেনাবাহিনী তখন থেকে কিন্তু ইরাকে অবস্থান করতে শুরু করে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্রমায় আস্তে আস্তে যখন ইরাকের পরিস্থিতি পাল্টাতে শুরু করলো, ইরাকে বর্তমানে এই 2026 সাল পর্যন্ত বিভিন্ন সরকার ইরাকে দায়িত্ব নিয়েছে। তবে সর্বশেষ ইরাকে যে সরকার বর্তমানে আছে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার অনুরোধ করেছে তাদের সেনাবাহিনী বা সেনা ঘাঁটি ইরাক থেকে উদ্ধার করার জন্য। তো একটা কথা আছে যে ধর্মের কল বাতাসে নড়ে না। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা ধর্ম নয় যে কোনো দেশে একবার যদি তারা সেনা ঘাঁটি গাড়ে সেখান থেকে তারা সহজে সরে আসতে চায় না। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। তা হলো ইরাকে মার্কিনীদের অবস্থান লক্ষ্য করে ইরানের যে উপর্যুপরি মিসাইল বর্ষণ ছিল সেটা কিন্তু নজিরবিহীন। যেমনটি মিসাইল বর্ষণ ছিল বাহরাইনে, যেরকম মিসাইল বর্ষণ হয়েছে জর্ডানে, কুয়েতে, তার চাইতে কিন্তু ইরাকে কম হয়নি। ইরাকে ড্রোন হামলা, মিসাইল হামলা কিন্তু অব্যাহত ছিল মার্কিন ঘাঁটিগুলোর উপরে। আর তাছাড়া ইরাকের অবস্থান কিন্তু ইরানের একদম পাশেই। ইরাক এবং ইরান দুটোই পাশাপাশি রাষ্ট্র। আর ইরাকে হামলা করাটা কিন্তু এর জন্য কোনো বিষয় না। যে কোনো মুহূর্তে তারা ইরাকে স্থল হামলা শুরু করতে পারে ইরানি বাহিনী। সামগ্রিক বিষয় চিন্তা করে মার্কিন সেন্টকম দেখলো যে আসলে ইরাকের অবস্থানটা মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে, কারণ ইরাকের যে অংশটুকু তারা দখল করে নিয়েছে তার এই অংশ থেকে কিন্তু, অর্থাৎ যেখানে মার্কিন ঘাঁটি আছে সেখান থেকে কিন্তু ইরানপন্থী যে আধা সামরিক বাহিনীগুলো আছে, ইরানপন্থী যে কুর্দিরা আছে এবং ইরানপন্থী যে সমস্ত মিলিশিয়ারা আছে ইরাকে, তাদের অবস্থান কিন্তু এই ঘাঁটি থেকে বেশি দূরে নয়। তাছাড়া ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়াতে এই ঘাঁটিটা কিন্তু ইরানের একদম নাগালের মধ্যেই। সেজন্যই তারা
ইরাক থেকে এবং ইরানের আক্রমণ থেকে বাঁচার জন্য মার্কিন বাহিনী সর্বশেষ অঘোষিতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা ইরাক থেকে সরে আসবে। আর সে সরে আসাটা শুরু হয়েছে গতকাল থেকেই। প্রিয় দর্শক, এই তথ্যগুলি যদিও আপনারা কোনো গণমাধ্যমে পাবেন না, তবে আমরা বিশেষ তথ্য, বিশেষ সূত্র থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি। হয়তো আপনারা আস্তে আস্তে আরো গণমাধ্যমে পেতে থাকবেন। দর্শক, এরপর আসছি ইরানের টেকনোলজি নিয়ে। 40 বছরেরও বেশি সময় ধরে ইরানকে যে নিষেধাজ্ঞার কবলে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ পশ্চিমা দেশগুলি, সে ইরান কিন্তু এই 40 বছর খেয়ে না খেয়ে তারা অদম্য স্পৃহা নিয়ে তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তারা কাজ করে গেছে। তার প্রমাণ কিন্তু তারা এই যুদ্ধের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছে। গতকাল ইরানের আকাশে এমন একটা বিশেষ বেলুন উড়তে দেখা গেছে, যে বেলুনটি আকাশে উড়ে মেঘের সাথে মিশে যায়। প্রথমে সবাই এই বেলুনটাকে কিন্তু সাধারণ বেলুন ভেবে নিলেও পরবর্তীতে কিন্তু ধারণা করছে যে ইরান তো আর আপনি বেলুন উড়াবে না, আর ওদের এখন ইরানে বেলুন উড়িয়ে আনন্দ করার সময় কিন্তু চলছে না। ইরান এটা সার্বক্ষণিক যুদ্ধের মোড়ে আছে এখন পর্যন্ত, যেটা ইরানের বিভিন্ন সরকারি কর্মকর্তা বক্তব্যে, মিডিয়ায় প্রায় প্রতিদিনই কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো বিশেষ করে এই বেলুন টেকনোলজি নিয়ে কিন্তু এর আগে চীনের বিষয়ে কথা উঠেছে, বা চীন পৃথিবীর আকাশে বেলুন উড়িয়েছে। সেই বেলুন আস্তে আস্তে মার্কিন মুলুকে গেছে। মার্কিন বাহিনীরা সেটা অত্যন্ত সতর্কতার সহিত বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে সেই বেলুনকে নামিয়ে এনেছে। এ ধরনের কথাবার্তা শুনেছেন। তবে ইরানের এই বেলুনটি তার চাইতেও আরো ভিন্ন রকম, অর্থাৎ মেঘের স্তরে চলে গিয়ে এই বেলুনটিকে আর সহজে দেখা যায় না, সেটা মেঘের সাথে মিশে যায়। অনেকটা মেঘের আদলে কিন্তু তৈরি করা এই বেলুন। তো নির্ভরযোগ্য তথ্য থেকে প্রকাশ যে এই বেলুনটি আসলে কোনো সাধারণ বেলুন নয়। এই বেলুন হচ্ছে সেখানে উন্নত মানের ডিভাইস দিয়ে তৈরি বেলুন। এই ডিভাইস সেটিং করা আছে বেলুনের মধ্যে, এবং এই বেলুনটি এক ধরনের নজরদারি বেলুন। ইরান যেটা তাদের ভূখণ্ড থেকে নজরদারি করতে পারছে না হয়তোবা, সেই নজরদারিটা তারা আরো ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য এই বেলুনের মধ্যে তাদের খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল কিছু ডিভাইস দিয়ে তারা এই বেলুনটা আকাশে উড়িয়ে দিয়েছে। দর্শক, এই বেলুনটি কিন্তু আকাশে ওঠার পরে কারো চোখে দেখা যায় না। এটা হচ্ছে একটা বিশেষ দিক। তাছাড়া ইরান এবার শুরু করেছে এমন একটা যুদ্ধযান, যেটা আসলে রোবট যুদ্ধযানই বলা উচিত নয়, রোবটের মতোই। এটা অনেকটা ছোট ট্যাঙ্কের আদলে তৈরি করা, যে এলাকায় ইরানের সেনাবাহিনী যেতে পারবে না সেখানে তারা এই যানটি ব্যবহার করে যুদ্ধ করবে, এবং এই যান থেকে, অর্থাৎ এই যান্ত্রিক রোবট সিস্টেম, এই যুদ্ধ যান থেকে ফায়ার করা সম্ভব। এবং এইটা এআই গাইডেড, এবং এর মধ্যে যে রাডার আছে সে রাডার দিয়ে তারা সেখান থেকে ছবি নিতে সক্ষম, এবং সেন্ট্রাল কমান্ড থেকে এই যন্ত্রটিকে পরিচালনা করাও সক্ষম। অথবা যদি কখনো সেন্ট্রাল কমান্ড থেকে, অর্থাৎ ইরানের সেন্ট্রাল কমান্ড থেকে এই যানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এই যানটি নিজেও কিন্তু সে তার পথ খুঁজে নিতে সক্ষম, এবং সে বিবেচনা করে ডিটেক্ট করবে যে কোন দিকে তার কাজ আছে, কোন দিকে কাজ নেই, যেদিকে তার শত্রু বাহিনী আছে সেদিকে সে কিন্তু ধাবিত হবে। সুতরাং এই প্রযুক্তি সম্বন্ধে কিন্তু ইরানের এর আগে আমরা কেউ জানতাম না। নতুন করে এই প্রযুক্তি ইরান আবার তাদের বিশ্বের মাঠে নিয়ে আসলো। আরো কিছু নতুন প্রযুক্তি ইরান তৈরি করছে, যেগুলো বিশ্বকে হতবাক করে দেওয়ার মতো। সেগুলো নিয়ে আমরা সামনে আরো অনেকগুলি পরিবেশনে আপনাদেরকে আমরা তথ্য দেবো এক এক করে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এরপর আপনাদেরকে তথ্য দিয়েছি যে জ্বলে উঠেছে পাকিস্তান ইমরান খান বিষয়ে। আমরা জানেন যে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, আর সে দিবসটি হচ্ছে কালকেই। তো আজকে রাতটা কিন্তু পাকিস্তানের সবচেয়ে একটা ভয়াবহপূর্ণ বলাটা ঠিক হবে না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত পাকিস্তান সরকারের জন্য এবং পাকিস্তানের জনগণের জন্য। আর এই গুরুত্বপূর্ণ রাতে কিন্তু পিটিআই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মাঠে নামছে। তার কারণ আপনারা
ইতিমধ্যে জেনেছেন এবং আমি আমার এর আগের পরিবেশনা বলেছি যে পাকিস্তানে ইমরান খান জীবিত না মৃত এই বিষয়ে কিন্তু কথা উঠেছে বিভিন্ন গণমাধ্যমে। পাকিস্তানের সবচেয়ে টপমোস্ট সাংবাদিক ইমরান রিয়াজ খান যিনি আছেন তার লেখাও কিন্তু কথাটা আসছে এবং পাকিস্তানের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করা পাকিস্তানি সাংবাদিকদেরও কিন্তু একই ধরনের বক্তব্য আসছে। সমস্ত বক্তব্যের রেফারেন্সে কয়েকজন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার কথাও কিন্তু এসে তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে ইমরান খান কি জীবিত না মৃত সে বিষয়ে সেনাবাহিনীও কেউ জানে না। এবং ইমরান খান তার পরিবারের সাথে দেখা হয়েছে অনেকদিন আগে, এরপর থেকে কিন্তু ইমরান খানকে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি। এর মধ্যে অনেকগুলি মাস কেটে গেছে, ইমরান খানের কেউ কোনো হদিস পায়নি। সেজন্য ধারণা করা হচ্ছে ইমরান খান হয়তো বা জীবিত নেই। তবে এই কথাটার কোনো পাত্তা দিচ্ছে না পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনাবাহিনী। তারা বলছে এগুলা সব ভুয়া খবর, এগুলোর কোনো ভিত্তি নেই। আর এই খবরটি কি সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য খাইবার পাখতুনখোয়ার যে চিফ মিনিস্টার যিনি আছেন, ওনার নাম হচ্ছে সোহেল আফ্রিদি, তিনি অলরেডি আদালতের মাধ্যমে ইমরান খানের সাথে দেখা করার জন্য প্রস্তাব দিয়েছেন, তিনি আবেদন দিয়েছেন এবং আগামীকালকের মধ্যে যদি সোহেল আফ্রিদিকে যদি খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার সোহেল আফ্রিদিকে যদি ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে দেওয়া না হয় তাহলে পিডিআই লক্ষ লক্ষ লোক নিয়ে কালকেই মাঠে নামবে। এটা হচ্ছে পিডিআইয়ের তরফ থেকে বক্তব্য। তো পাকিস্তান কিন্তু নতুন করে সাজ রব শুরু হয়েছে ইমরান খানের পিটিআই সমস্ত দলীয় নেতা কর্মীরা। আপনারা জানেন যে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে পিটিআই এবং সর্বাধিক মানুষ কিন্তু ইমরান খানের পক্ষে। তো সাধারণ জনগণ যদি সত্যিকার অর্থেই আলাদা না করুন, আমরা সেটা কখনো আশা করি না। ইমরান খান বেঁচে থাকুক পাকিস্তানের জন্য, তিনি দীর্ঘজীবী হোক এবং পাকিস্তানের তিনি হাল ধরুক, এটাই কিন্তু পাকিস্তানের জনগণের মতো বিশ্বের অনেকগুলি দেশের জনগণ চায়। তো ইমরান খান পাকিস্তানের একজন বর্ষিয়ান নেতা, যিনি খুব অল্প দিনের মধ্যে পাকিস্তানের মন জয় করেছেন। আর এই নেতার যদি কিছু হয়ে যায় তাহলে পাকিস্তানরা অবশ্যই মাঠে নামবে, এটা স্বাভাবিক হিসেব। আর যদি ইমরান খানের কোনো কিছু না হয় তাহলে পাকিস্তানও সারা থাকবে। আর যদি আল্লাহ না করুন কিছু হয়ে যায় তাহলে হয়তোবা পাকিস্তানের যে অপরিস্থিতি তৈরি হবে সেটা ট্যাকল দেওয়ার জন্য বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, অর্থাৎ মধ্যপ্রাচ্য নিয়ে পাকিস্তান যে সেখানে জড়িত হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কি পরিমাণ সক্ষমতা আছে বা কি ধরনের তারা পদ্ধতি অবলম্বন করতে পারে তাদের এই সমস্যাগুলিকে ফেস করার জন্য, সে বিষয়ে কোনো তথ্য কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মিডিয়ায় আসেনি। দর্শক, তবে আমাদের চ্যানেলে আপনার চোখ রাখুন, আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। আমরা কোন তথ্য পাওয়া মাত্রই কিন্তু আমাদের ডেস্কে সেটা আপনাদের জন্য প্রচার করা হবে এবং আপনারা সেটা অবশ্যই দেখবেন। এরপর আসছে প্রিয় দর্শক বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেটা হলো দিল্লিকে নিয়ে। দিল্লির তরফ থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু এর আগে একবার আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লি সফর করার জন্য। কিছুদিন আগেও কিন্তু তারেক রহমানকে দিল্লি সফর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত উত্তেজনা এবং সাবেক ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কটা কিন্তু তেমন একটা সুবিধাজনক ভাবে হচ্ছে না। আর সেজন্যই ক্ষমতা গ্রহণের প্রায় 4 মাস পর যদিও তারেক রহমান চীন সফর করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি ভারত সফরে যাননি। তো সম্প্রতি জাস্ট 2-1 দিন আগেই দীনেশ ত্রিবেদী ভারতের, যিনি বাংলাদেশীয় বিষয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে আছেন, সে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি ভারতের একজন বর্ষিয়ান লিডার এবং তিনি একজন বড় মাপের কূটনীতিবিদ, মোদী সরকারের তিনি সমর্থক এবং মোদী সরকারের সবচেয়ে বড় একজন তিনি নেতা। তো তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। তিনি সম্প্রতি 2-1 দিনের আগেই তারেক রহমান, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতেও তারা কিন্তু দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। সামনে কিন্তু বিমস্টেকের একটা বৈঠক আছে ভারতে, সেই বৈঠকের চেয়ারম্যান হিসেবে কিন্তু বাংলাদেশকে
চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয়েছে, বাংলাদেশের সভাপতিত্বে সেখানে ভারতে এটার অনুষ্ঠান প্রোগ্রামটা পরিচালিত হবে। আর সেই প্রোগ্রামে কিন্তু চীনের প্রেসিডেন্টেরও আসার কথা। তো সে বিষয়ে দেশটির সাথে কিন্তু তারেক রহমানের কথা হয়েছে। তবে আমাদের যতটুকু তথ্য আমরা জেনেছি বিভিন্ন সোর্স থেকে, সেখানে এবং বিভিন্ন মিডিয়া হতে ইতিমধ্যে খবরটি বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনো ভারতকে যে তারেক রহমান ভারতের সফরে যাবেন সে বিষয়ে কোনো ক্লিয়ার কোনো কথা বলা হয়নি। তবে সরকার আগের থেকে নমনীয় বা দুপক্ষের সম্পর্ক একটু উন্নয়ন হয়েছে এবং সরকারের পক্ষ থেকে মোটামুটি যাওয়ার একটা ভাবমূর্তি তৈরি হয়েছে। তো অবশ্যই তারেক রহমান যদি ভারত সফরে যান সে বিষয়ে অবশ্যই মিডিয়ায় এর আগে থেকেই কিন্তু জানানো হবে, সেটা আমরা আশা করছি। এবং সবাই কিন্তু আসলে আশা করছে যে ভারত বাংলাদেশ দুটো প্রতিবেশী রাষ্ট্র, দুই দেশের মধ্যে উইন পজিশনের সম্পর্ক তৈরি হোক, বউ তৈরি হোক, বউয়ের লাভজনক উদ্দেশ্য নিয়ে, এবং কোনো অবস্থাতে দুই দেশের মধ্যে যেন বৈরিভাব না থাকে সে বিষয়ে কিন্তু আম, সবারই কামনা। তো দর্শক, এই পর্যন্ত আজকে আমাদের পরিবেশনা। আমাদের এই পরিবেশনার মধ্যে আপনাদের কোনো যদি ত্রুটি থাকে বা আমাদের ভয়েসে বা আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের কাছে ঠিক মতো না পৌঁছে, আপনারা আমাদের মন্তব্য করতে পারেন, আমরা সে বিষয়ে কিন্তু ব্যবস্থা নেব। আর আবারও আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার প্রত্যাশা নিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। ভবিষ্যতে আরো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে পুনরায় আসার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।